এটা কি নাগের বন শুকিয়ে গেছে? আমি এখানে এসেছি অনেক বছর হয়েছে, কিন্তু নাগের বনকে শুকাতে কখনো দেখিনি। মা, আমাদের তাহলে কি নিচে গিয়ে জানা উচিত কি হলো? আমাদের যাদের কাছে বেতালের শক্তি আছে তাদের নাগের বনে পা রাখার অধিকার নেই। শুধু সাধারণ মানুষ আর নাগেরাই নাগের বনে পা রাখতে পারে। কিন্তু নাগের বন যদি এভাবে শুকোতে লাগে তাহলে আশেপাশের কয়েকশো গ্রাম শুকিয়ে শেষ হয়ে যাবে আর লোকেরা মারা যাবে। আমরা এটা হতে দিতে পারি না। এটা বলে দুজনে সেখান থেকে চলে যায়, যেখানে অন্যদিকে সীমারপুর নামের এক গ্রামে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে ফসল শুকিয়ে যেতে লাগে। গ্রামবাসীদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই গ্রামে রামু কাকা নামে এক গরিব কৃষককে ঋণ শোধের জন্য তার জমিটাই বেচতে হয়। তার পাশেরই গ্রামে কৃষকদের এখানে মজুর হিসাবে কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোমার বিয়ে তোমার শালির সঙ্গে হতে পারে না। তোমার মামা বলছে মালিনীর সঙ্গে বিয়ে হবে না। এই ছোট গ্রামে তোমার কোনো ভবিষ্যৎ নেই। শহরে গিয়ে বড় কাজ খোঁজো। কমলেশের তার বাবার এই কথা শুনে খুব কষ্ট হয়, তাই ও নিজের শালির সাথে দেখা করে তার বাবার বলা সব কথা জানায়। মামা আর বাবার সাথে কথা বলতে আমি শুনেছি, বাবাকে বলতে শুনেছি যে বিয়ের জন্য হারিয়ে যাওয়া জমি ফেরত আনা খুব দরকার। আমার মধ্যে বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করার সাহস এক ফোঁটা নেই। যতই সময় হোক না কেন অপেক্ষা করব তোমার। আমি তোমাকে জোর করে সঙ্গে নিয়ে গিয়ে আমার সঙ্গে গরিব থাকতে দিতে পারি না। আমি নিজের বাবার হারানো সম্পত্তি খুঁজে বের করে তোমার সঙ্গে বিয়ে করব। আমি আসি। এটা বলে ও সেই রাতেই শহরের জন্য রওনা হয়। প্রাণের থেকেও বেশি ভালোবাসা শালিকে না পাওয়ার কষ্টে নিজেকে ভাগ্যহীন মনে করছিল রমেশ। জঙ্গলে টানা অনেক দিন একলাই হাঁটে আর শেষে রাজাপুর নামের এক গ্রামে পৌঁছায়। বাজারে সাপ দেখে ভয় পাওয়া ষাঁড় ভিড়ে যেন লাফিয়ে পড়ে আর যাকে সামনে পায় তাকে শিং দিয়ে গোতায়। কমলেশ নিজের সাহস দিয়ে সেই ষাঁড়কে কাবু করে। ওর পিঠে সওয়ার হয়ে ভিড় থেকে দূরে নিয়ে গিয়ে একটা গাছে ওকে বেঁধে দেয়। কমলেশের সেই সাহস দেখে গ্রাম প্রধান বীরেন্দ্র বর্মা ওকে সাবাসি দেয় আর বলে, আপনি তো আমাদের গ্রামের লোক নন, আপনি এখানে কেন এসেছেন? আমি চাকরির সন্ধানে ঘুরছি। ও নিজের পুরো ঘটনা জানায়। তোমার মতন সাহসী লোক কি করে চাকরি পায় না? ঠিক আছে, তুমি আজ থেকে আমাদের সব খাটাল দেখবে। উনি কমলেশকে নিজের পশুশালায় কাজ দেয় আর কমলেশ সেখানে কাজ করতে লাগে। ও দেখে মহলের মাথায় এক শেষ ঘর কালো পর্দা দিয়ে ঢাকা। তো সেখানকার চাকর দামুকে জিজ্ঞেস করে, সেই ঘরটা মালকিনের চামড়া যেন কোনোদিন সূর্যের আলো না লাগে, তাই সব জানলাতে কালো পর্দা লাগানো। অন্ধকার হওয়ার পরে মালকিন বাইরে বের হন। মালকিনের নামটা কি? ওনার উপরে সূর্যের আলো পড়তে পারে না কেন? মালকিনের নাম হলো মানিষা। ওনার কুণ্ডলিতে কোনো দোষ আছে। ওর স্বামী 30 দিনে মারা যায়। এমনিতেও এইসব জেনে আমাদের কি কাজ? তুমি নিজের কাজ করো বন্ধু। পরের দিনে কমলেশ সেই কালো পর্দা দিয়ে ঢেকে রাখা ঘর থেকে কারোর কান্নার আওয়াজ পায় আর ভাবে কি হচ্ছে সেখানে। দামু বলে যে 3 সপ্তাহ আগে মনীষাকে বিয়ে করা ব্যক্তি আজ মৃত পাওয়া গিয়েছে। সাপের বিষে ওর রক্ত কালো হয়ে গিয়েছিল। পেছনে গিয়ে দেখে যে সত্যি ওর শরীর কালো হয়ে গিয়েছে। পা ওর পুরো শরীর সাপের মতো খোসায় ঢাকা। এতেও আরো ভয়ঙ্কর দেখতে লাগছিল। লাশটাকে কিছুক্ষণের মধ্যে প্রধানের ঘর থেকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। লাশের সামনে আসা অশুভ, তাই নিজের ঘর থেকে কেউ বের হবেন না। বিষাক্ত সেই সবকে গাধার গাড়িতে বেঁধে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। 18 ফুট গর্ত করে তাতে সেই সব রেখে ওপর থেকে 6 বস্তা নুন দেওয়া হয়। গর্তে এক জীবিত গাধাকে বলি রূপে দিয়ে গর্ত ঢেকে বীরেন্দ্র বর্মার ছেলে বাড়ি ফিরে আসে। দিন এভাবেই কাটতে লাগে। কমলেশের মনে হতে লাগে যে রাত্রে সেই পর্দা ঢাকা ঘরে মনীষাকে কেউ সহানুভূতি দিতেও যাচ্ছে না। একদিন রাতে মনীষা বারান্দায় বসে পাখিদের খাওয়াচ্ছিল।
আমি তো তোমার মতো মুক্ত নই পাখি। আমার জীবন এই 4 দেওয়ালেই বন্দি। আমি যা ইচ্ছা খেতে পারি না, কেউ আমার সাথে বন্ধুত্ব করে না। আমি এক অভাগী রে। এটা বলিও কাঁদছিল। তখনই কমলেশ, মালকিন, আপনার কপাল খারাপ নয়, আপনার সব কষ্ট একদিন ঠিক চলে যাবে, ততদিন ধৈর্য ধরুন। এভাবে ভালো কথা বলে ওকে সান্ত্বনা দিতে লাগে। কমলেশের এই দয়ালুতা দেখে প্রভাবিত হয়ে এরপর থেকে রোজ দেখা করতে লাগে ওরা। আর কয়েকদিন পর মনীষা কমলেশকে বলে যে ওকে ভালোবেসে ফেলেছে। মালকিন, আমি আপনার বাড়িতে চাকর, আমি আপনার জন্য ঠিক নই। আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর লাগা অভিশাপের কথা জানো, তাই তুমি আমায় এই কারণে মানা করছো যাতে তুমি মারা না যাও, তাই না? আমি এত ভীতু নই। আমি আমার শালীকে বিয়ে করতে চাইতাম, যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি। আমার মামা তার জন্য রাজি হয়নি, কারণ আমরা সম্পত্তি আর সব ক্ষেত হারিয়ে ফেলেছি। আমার শালীকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। তুমি যাকে ভালোবাসো তার থেকে তোমাকে যে ভালোবাসে তাকে বিয়ে করো, তাতে তুমি বেশি খুশি থাকবে। আর তুমি আমাকে বিয়ে করলে মরে যাবে। যদি আপনার মনে হয় আপনি আমাকে বিয়ে করে ভালো থাকতে পারেন, তাহলে নিশ্চয়ই করব। সত্যি সত্যি? আমি আমার বাবাকে বলবো যে তুমি আমাকে বিয়ে করবে। এটা বলে ও খুব খুশি মনে নিজের ঘরে চলে যায়। পরের দিন বীরেন্দ্র বর্মা কমলেশের কাছে এসে বলে, তুমি বলছো যে বিয়ে করবে, কিন্তু আমাদের বংশের উপরে যে অভিশাপ আছে সেটা জানো না, তাই তুমি এই কথা বলছো। পুরোটা নয়, একটু জানি মালকিনকে বিয়ে করলে আমি মারা যাব। আমি তোমার সাহসের গোলাম হয়ে গেলাম, এইটা জানার পরেও যে তোমার মৃত্যু হয়ে যাবে তুমি হ্যাঁ বলে দিলে। আমাদের বংশে অনেক দিন ধরে সর্পর অভিশাপ আছে, যে আমাদের মেয়ের সঙ্গে বিয়ে করে নেয়, বরের 30 দিন হওয়ার আগেই সাপের কামড়ে মৃত্যু হয় এবং কনেও 30 দিনে মরে যায়। তাই আমরা বরের বেঁচে থাকা অবস্থাতেই, যদি বিয়ের পরে 30 দিন অবধি ওরা বেঁচে থাকে, তো আমরা ওদেরকে বিবাহিত জীবনের অনুমতি দিয়ে দিই। আমরা বিয়ের পরে 30 দিন অন্য ঘরে রেখে দিয়ে আমরা তাদের রক্ষা দিই। কিন্তু কোনো একটা রহস্যময় কারণে প্রত্যেকটা বর এখন অবধি মারা গেছে। এই নাগ অভিশাপ আপনাদের বংশে লাগলো কেন? এই সাপ সরানোর কোনো উপায় নেই নাকি? আমি সেইটা সরানোর কত চেষ্টা করেছি। তোমরা যদি 31তম দিন অবধি বেঁচে থাকতে পারো, তাহলে আমি তোমাকে বলবো আমাদের উপরে সেই অভিশাপ কে কেন লাগিয়েছিল। এটা বলে বীরেন্দ্র বর্মা সেখান থেকে চলে যায়। আমি এই ছোট চাকরি দিয়ে অতটা অর্জন করতে পারবো না যতটা বাবা আমার কামিয়েছে। নিজের শালীকেও বিয়ে করতে পারবো না। আমার শালী অন্যজনকে বিয়ে করে খুশি থাকবে। ভালো হবে আমি মনীষাকে বিয়ে করিনি, যে আমাকে ভালোবাসে। বেচারি মালকিন, কেমন বিদঘুটে অভিশাপ। বিবাহ আর মৃত্যু যদি কপালে থাকে, কেউ বাঁচতে পারবে না। কয়েকদিন পর মনীষা আর কমলেশের বিয়ে হয়, কিন্তু কোনো অনুষ্ঠান ছাড়াই। যবে থেকে ওদের বিয়ে হয়, কমলেশকে একটা ঘরে বন্দি করে রাখা হয়, যার দরজা বন্ধ, আর দিনে 3 বার জালনা দিয়ে খাবার দেওয়া হতো। 28 দিন এভাবেই ভয়ে ভয়ে কাটে। আর মাত্র 2 দিন কেটে গেলেই সে অভিশাপ থেকে মুক্তি পাবে। বীরেন্দ্র বর্মা এটাই ভেবেছিল। গুরুমশাই, অভিশাপ শেষ হলো কি? কমলেশ যদি কাল অবধি বেঁচে থেকে যায়, আমার মেয়ে অভিশাপ থেকে মুক্ত হবে। নিশ্চয়ই। এইবারে যে মনীষাকে বিয়ে করেছে, সে কোনো সাধারণ মনুষ্য লাগছে না। কমলেশ নিজের ঘরেই শুয়েছিল। হঠাৎ তার দরজায় কেউ একটা জোরে ঠকঠক করে। কমলেশ ওঠে তো দেখে যে ওর দরজা খোলা। বাইরে সজল নয়নে বীরেন্দ্র বর্মা দাঁড়িয়ে। কি হলো সাহেব? ঘুমে মনীষার মৃত্যু ঘটেছে। এটা শুনে কমলেশ বুক চিরে কাঁদে। ও নিজে মরে গেলেও এত কষ্ট পেত না। ও শুধু চেয়েছিল মেয়েটা যাতে সুখী হয়। যদিও ও নিজের প্রাণ বিপদে ঠেলেছিল, তবু ওর বউ মারা যায়। আর কথা অনুযায়ী ও নিজের স্ত্রীর শবের সাথে মরতে রাজি ছিল। লাশটাকে কিছুক্ষণের মধ্যে প্রধানের ঘর থেকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। লাশের সামনে আসা অশুভ, তাই নিজের ঘর থেকে কেউ বের হবেন না। সবকে গাধার গাড়ি টেনে নিয়ে যাচ্ছিল, আর পেছনে বীরেন্দ্র বর্মার ছেলে জীবিত কমলেশকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। বাবা কমলেশ, এ পবিত্র জল একটু খেয়ে তুমি বাকি মনীষার পায়ে দিয়ে দাও। কমলেশ সেই জল 3 বার খায়, আর বাকি জল মনীষার পায়ে ঢেলে দেয়। কবরস্থানে এক বড় গর্ত করে তাতে মনীষার শব দিয়ে পাশে কমলেশ শুয়ে পড়ে। আর প্রথা অনুযায়ী তামার মুদ্রা দিয়ে
3 দিনের জন্য পর্যাপ্ত খাবার রেখে ওপরে কাঠের মাচা বানিয়ে তাতে মাটি চাপা দিয়ে চলে যায়। মাঝরাত হয়, ঘোর অন্ধকার। এরই মধ্যে উড়তে উড়তে নাটা ভূত কবরস্থানে আসে। কবরকে দেখে বোঝে যেন সেটা এখনই দেওয়া হয়েছিল। আরে বাহ, শুদ্ধ কবর। তার মানে আমি নতুন তাবার মুদ্রা পাবো। আজ পেট ভরে খাবো। এটা বলেও কবরে ঢোকে আর তামার মুদ্রা খেতে লাগে। তখনই ও একটা আওয়াজ শোনে, তো দেখে যে সবের মুখ থেকে ঝাঁক বেরোচ্ছিল আর পেট ওপর নিচে হচ্ছিল। আরে শ্বাস নিচ্ছে কেন? কিছু একটা গন্ডগোল আছে। মুখ থেকে ফেনাও বের হচ্ছে। আরে এ তো মরেনি, বেঁচে আছে। একটা মানুষের জন্য এত বড় কবর কেন? এটা ভেবে बम बगीनी बगुते बम बजीरे, हम हिरनी किरते किदा कजीरे, उड़ते मिरते बम स्वाहा, उड़ते मिरते हम हो स्वाहा। ও তখন মন্ত্র পড়ে লক্ষ্মীকে আসার আমন্ত্রণ জানায়। যখন লক্ষ্মী সেখানে পৌঁছায় তো তাকে সেই সব ঘটনা খুলে জানায়। তখন কবর খুঁড়ে কমলেশকে নিয়ে মহুয়ার কাকির কাছে নিয়ে যায়। তারপর মন্ত্র কাকি কমলেশকে ঔষধি খাওয়ায়। তো সে কালো বিষ বের করে দেয়। কেউ একে সাপের বিষ খাইয়েছিল, আমি ওকে ওষুধ দিয়েছি, এখন ওর কোনো বিপদ নেই আর। কমলেশের পরের দিন জ্ঞান ফেরে ও সব ঘটনা জানায়। ওর স্ত্রী এক অভিশাপের কারণে মারা যায়। লোকে যখন কমলেশকে সেই কবরস্থানে নিয়ে যায় তো দেখে মনীষার সব সেখানে নেই। কাকি, আমি যখন এসেছিলাম এই মানুষটাই কবরে একলা ছিল। হ্যাঁ মা, আমিও যখন এসেছিলাম কমলেশ একলাই কবরে, প্রায় মৃত অবস্থায়। এটা শুনে মন্ত্র কাকি মন্ত্র পড়ে সেই কবর পরীক্ষা করে। তো সেখানে এক সাপের খোলস পায়। ওরা সেটা নিয়ে, এটা ছায়া সাপের চর্ম, কমলেশ যা যা বলেছে সব সত্যি, কিন্তু কমলেশ শুধু অর্ধেকটাই জানে। আমাদের এক্ষুনি নাগিন বনের জন্য রওনা হতে হবে। নাগিন বন গিয়ে দেখে তো ওটা আগের থেকেও বেশি শুষ্ক হয়ে গিয়েছিল। কি মা, তখন তো জঙ্গল এমন মরুভূমিতে পরিণত হয়নি, এখন তো পুরোপুরি মরুভূমি। এটা প্রত্যেক পূর্ণিমা 1 ফুট অব্দি ছড়ায় আর আশেপাশের গ্রামে ছড়িয়ে সেটাকেও নষ্ট করে ফেলে। এটা বলেও সবুজ ঘাসে নিজের মন্ত্র ছুরি রেখে ওতে ছায়া সাপের চর্ম রাখে। গাবড়া জামান, গাবড়া জামান জো মন্ত্র জপ করে আহ্বান জানায়। চর্ম থেকে ছায়া সাপের ছায়া বেরোয়। আমরা নাগিন বনে পা রাখতে পারবো না, কিন্তু নাগিনের অভিশাপে এই বন শুষ্ক হয়ে যাওয়া থেকে বাঁচাতে চাই আমরা। দয়া করে বলো কি হয়েছিল আর কি করা উচিত। বলো কি করবো আমরা। ঠিক আছে, অনেক বছর আগে রাজাপুরের জমিদার কুমার বর্মা চাইতো যে তার রাজ্য বাড়ুক, শুধু তার পরিবারের লোকেরা আশেপাশের রাজ্যে রাজ করুক। তার পরিবারের পুরুষরা যেন 100 বছর অবধি সুস্বাস্থ্য জীবন কাটায়। তারা নাগিন বন থেকে নাগ দেবতার মন্দির থেকে নাগমণি চুরি করে আর নিজের গ্রামে ফিরে আসে। নাগমণি না থাকার কারণে নাগেরা দুর্বল হয়ে পড়ে আর ওরা জানতেও পারে না যে এর কারণে ওদের অভিশাপ লাগে, যে ওদের বাড়ির কোনো মেয়ের বিয়ে হলে তার স্বামী আগামী 30 দিনের মধ্যেই সাপের বিষে মারা যাবে। তারা আমার থেকে অনেক বাঁচার চেষ্টা করে। তারা অনেক তান্ত্রিক, সাধু, বৈদ্যকে দেখায়, কিন্তু তারা নাগমণির অভিশাপ থেকে বাঁচতে পারে না। এভাবে বংশের পর বংশ কাটে। বর্তমান জমিদার বীরেন্দ্র বর্মা এক সাধুর সাথে দেখা করে এই অভিশাপ মেটানোর এক অন্য পথ বেছে নেয়, ত্রিবিধ বলিদান। এই প্রথা অনুযায়ী 13 জন ব্যক্তির একের পর এক বলি দিতে হবে। একের পর 2, 2-এর পর 3 এভাবে বিয়ে করালে আর তার স্বামী যদি আমার কারণে মারা যায় তাহলে সেই অভিশাপ থেকে মেয়েটি মুক্তি পাবে। এইভাবে মনীষা ক্রমাগত 12 জনকে মিথ্যে কথা বলে বিয়ে করে।
আর যখন আমি সেই 12 জনকে কামড়াই তো তারা মারা যায়। 13 নম্বর কমলেশ ছিল। প্রকৃতি আর 5 তত্ত্ব কখনো সত্য প্রেমকে হানি করে না। কমলেশের প্রেম সত্য ছিল, তাই আমি ওকে মারিনি। এখন যদি ও কালকেও না মরে তাহলে ও বেঁচে যাবে। আমরা 12 জনকে বলে দিয়েছি, এই 13 নম্বর, একে কালকের মধ্যে মরতেই হবে। ও যদি না মরতো আমাদের থেকে অভিশাপ যেত কি? অভিশাপকে একদিকে রাখুন, আমি এর স্ত্রী হিসাবে যেতে পারি না। আসল বিয়ে আমি আমার জামাইবাবুর সাথে করব। সাপ ওকে মেরে ফেলার আগে আমরা তাকে বিষ দিয়ে মেরে ফেলি। মনীষা মৃত হওয়ার নাটক করে আর আগে কথা দেওয়া অনুযায়ী যে কমলেশকে মৃত স্ত্রীর সাথে কবর যেতে হবে। কমলেশকে ওরা সাপের বিষ খাওয়ায় আর কবরে গিয়ে শুয়ে পড়ে যতক্ষণ না কমলেশ অজ্ঞান হয়ে পড়ে। তারপরও বেরিয়ে আসে কবর থেকে। 30 দিন পরেও যখন মঙ্গলসূত্র পরানো স্বামীর মৃত্যু হয় না, তার মানে ওদের অভিশাপ কেটে গেছে। কিন্তু সেই নাগমণি ফেরত না দিলে তো মাটি কয়েক হাজার ফুট নিচে মরুভূমিতে পরিণত হবে আর সমস্ত জীবিত প্রাণীরা এক এক করে মারা যাবে। এটা যদি না চাও তাহলে নাগমণি সঠিক স্থানে পৌঁছে দাও। এখন থেকে সেই নাগমণিকে রক্ষা আমি করব, আর কোনো জীবিত প্রাণী সেখানে ঢুকতে পারবে না। এখন তুমি যখন জানোই নাগমণি কোথায় আছে, তাহলে নিজেই কেন নিয়ে আসো না তুমি? আমি ছায়ানাগ, কেবল আমাদের চর্ম আর বিষ ভৌতিক, আমাদের কোনো শরীর হয় না, আমাদের ছায়া হয় না, আমরা নাগমণি ছুঁতে পারি না, কাউকে বশেও করতে পারি না। এটা বলে ছায়া সাপ অদৃশ্য হয়। কমলেশকে সেখানে থাকতে বলে মন্ত্রকাকি, লক্ষ্মী আর নাটা রাজাপুর যায়। ওরা নাগমণি খুঁজতে লাগে, আর নাগমণি সাধুর গুহায় ভূত দ্বারা সংরক্ষিত ছিল। কমলেশ, তোমার কিচ্ছু হবে না। আমরা নাগবনে পা রাখতে পারি না, তাই তোমাকে স্বয়ং নাগ দেবতার মন্দিরে মূর্তির মাথায় একে রেখে আসতে হবে। কমলেশ নিজের প্রাণ বিপদে ফেলে সেই মণি নাগিনের মূর্তির ওপর রাখে। চারিদিকে আলো ছড়িয়ে পড়ে। আলোয় পুরো মন্দির ভরে ওঠে। শুকিয়ে যাওয়া পুরো ক্ষেত্র আবার সবুজে ভরে ওঠে। মূর্তি থেকে স্বর্ণ মুদ্রা ঝরতে লাগে। নাগমণি আমার কাছে ফেরত আনার জন্য এটা তোমার জন্য উপহার। তুমি যা করেছো তার জন্য ধন্যবাদ জানাতে চাই। যাকে তুমি বিয়ে করতে চাও সে তোমার জন্য অপেক্ষা করছে। যাও, তাকে বিয়ে করে নাও আর এই ধনের সাথে সুখে শান্তিতে জীবন কাটাও। এটা বলে নাগিন অদৃশ্য হয়ে যায় আর কমলেশ সোনার পুটুলি নিয়ে বেরিয়ে আসে আর মন্ত্রকাকিকে ধন্যবাদ জানিয়ে ও বাড়ি ফিরে আসে। ওদিকে রাজাপুরের পুরো গ্রাম ভয়ভীত। ওরা জানে না কি হয়েছে। ওদের গ্রামের প্রধান বীরেন্দ্র, সাধু আর মনীষা মারা গিয়েছে। 3 জনেরই একসাথে রক্ত বিষাক্ত হয়ে যায় আর পা সাপের খোলসের মতো হয়ে যায়। নিজের সুবিধের জন্য অনেক মানুষের বলি দিয়েছিস তোরা, তোদেরকে আমি ছাড়তে পারি না। তোদের মতো পাপীদের জন্য মৃত্যুই সঠিক শাস্তি। কমলেশ নাগিনের থেকে পাওয়া কিছু ধন শ্বশুরমশাইকে পণ রূপে দেয় আর নিজের শালীকে বিয়ে করে আরামে জীবন কাটাতে লাগে।